দিনহাটা মানেই রাজনৈতিক দিক থেকে গরম উত্তাপ। আর এবার ভোটের অনেক আগে থেকেই এই দিনহাটা উত্তপ্ত। এবার বিজেপি নেতাদের তারা দিনহাটায় শালমারায় দিনহাটায় বিজেপি প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। সেই শালমারায় বিজেপির প্রতিনিধি দল যান, তারপরে উত্তেজনা। বিতণ্ডা বচসা প্রায় হাতাহাতির পর্যায়ে। সরাসরি চলে যাব প্রতিনিধি শুভঙ্করের কাছে। শুভঙ্কর, কেন এই রকম পরিস্থিতি তৈরি হলো শালমারায়? কি বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল? প্রতিনিধি দলের মধ্যে কোন কোন বিধায়ক ছিলেন? গতকাল এই শালমারায় বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন সহ 4 বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এবং এই যে বাড়ি ভাঙচুর হয়েছে সেই আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি দেখতে আজ ফালাকাটার বিজেপি বিধায়ক তথা বিজেপি রাজ্য সম্পাদক দীপক বর্মনের নেতৃত্বে আরও 4 জন বিধায়ক, কোচবিহারের মালতী রাভা, বরেন বর্মন, সুশীল বর্মন সহ 4 জন বিধায়ক এই আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যান। এবং যখন যাচ্ছিলেন শেষ 3 আক্রান্তর বাড়িতে পরিদর্শন শেষে যখন 4র্থ আক্রান্ত কর্মীর বাড়িতে যাচ্ছিলেন সেই সময় তৃণমূলের মহিলা সদস্যরা তাদের ঘিরে প্রথমে বিক্ষোভ দেখায়, তাদের পথ আটকে দেয় এবং তাদের যে একটা অভিযোগ যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। যাদের নামে অভিযোগ করা হয়েছে তারা ঘটনাস্থলে ছিলেনই না, তাদের ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। আজকে বিজেপি নেতা বিধায়করা এখানে এসে নাটক করছেন। এরপরই কিন্তু প্রথমে বিক্ষোভ দেখায়, পরে তাদের ওই বাড়িতে যেতে বাধা দেয়, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে যায়। পরে আমি আসবো তোমার কাছে, আরো একবার দেখাবো একটু এই পরিস্থিতিটা, যে পরিস্থিতি তৈরি হয়েছিল দিনহাটার শালমারায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। আর সেই বিজেপি কর্মীদের বাড়ি দেখতে গেলে তৃণমূল কর্মীরা উত্তেজিত হন। তৃণমূল কর্মীদের অভিযোগ যে যাদের নামে অভিযোগ করা হয়েছে তারা সেদিন ছিলেনই না। দেখুন, উদয়ন গুহর নেতৃত্বে আজকে আমাদের এই পরিস্থিতি। বাংলার গ্রামে গ্রামে মহিলাদের উপর আক্রমণ করছে, মহিলাদের ভুল বুঝিয়ে মহিলাদের উপর লেলিয়ে দিচ্ছে। এই যে বাংলার এই বিশৃঙ্খল রাজনীতি করার জন্য একমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী, উদয়ন গুহ দায়ী। উদয়ন গুহকেই আবার টার্গেট করলেন বিজেপি নেতৃত্ব। শুভঙ্কর, তার মানে উদয়ন গুহ যেটা বলেছিলেন সেটাই কি পরবর্তী সময় হবে, যে বাংলা বিরোধী যারা, বাংলা ভাষাকে যারা অপমান করে তারা যেখানেই যাবেন তাদের ওপরে বিক্ষোভ দেখানো হবে, এইসব কর্মসূচি করবে তৃণমূল? হ্যাঁ দেখো, একেবারে তোমাকে জানিয়ে রাখি, উদয়ন গুহ আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে বিজেপি শাসিত রাজ্য যেখানেগুলোতে আমাদের বাঙালিদের ওপর হামলা চালানো হবে, হেনস্থা করা হবে, সেসব জায়গায় এই বিজেপির বিধায়করা যেখানে যাবেন, বিজেপির নেতাকর্মীরা যে যাবে তাদের ঘিরে কিন্তু বিক্ষোভ দেখানো হবে। এবং এদিন যে ঘটনা দিনহাটার শালমারায়, সেই ঘটনাই কিন্তু প্রমাণ দেয়। এবং এই যে একটা ঘটনার বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ ধস্তাধস্তি, তা কিন্তু বিধানসভা নির্বাচনের বছর বাকি থাকলেও কিন্তু যে একটা নির্বাচনের আসার আগেই যে একটা অশান্তি পরিস্থিতি, তা কিন্তু এদিন থেকেই তৈরি হলো বলে বলা যায়। একেবারেই দিনহাটা মানেই ভোটে গরম বাংলা। দিনহাটা দেখেই মনে হয় ভোটে গরম বাংলা। সেই ভোটে গরম বাংলার ভোট এখনো অনেক দেরি, কিন্তু অনেক আগে থেকেই দিনহাটা এখন সরগরম, রাজনীতিতে সরগরম। বিজেপি তৃণমূলের মধ্যে উত্তেজনা কয়েকদিন ধরে চলছে। দেখুন, দীপক বর্মন তিনি গিয়েছিলেন এবং সেখানে বিক্ষোভের মুখে পড়েন। দেখুন সেই ছবি। দিনহাটায় বিক্ষোভ, উত্তেজনা, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। সেই বাড়ি দেখতে গেলে বা বিজেপির কথায় বিজেপি কর্মীদের পাশে থাকতে গেলেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন, উত্তেজনা তৈরি হয়।
আর বিজেপি দাবি করছে যে উদয়ন গুহর নেতৃত্বেই জায়গায় জায়গায় তৃণমূল কর্মীরা বিজেপিকে আক্রমণ করছে, বিজেপিকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। শালমারায় বিজেপির প্রতিনিধি দল গেলে এইভাবে উত্তেজনা ছড়ায়, মহিলা তৃণমূল কংগ্রেসের বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ। আমার সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং তৃণমূল নেতা উদয়ন গুহ। উদয়নবাবু, আমি অয়ন রয়েছে আপনার সঙ্গে। শালমারায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সেটা বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে গেলেন বিধায়করা, তারপরেই দেখলাম তৃণমূলের বিক্ষোভ উত্তেজনা, আর ওরা দাবি করছেন যে উদয়ন গুহর নেতৃত্বেই এই সমস্ত কিছু হচ্ছে। কেন হচ্ছে এরকম? প্রথম কথা, আজকে যে বিক্ষোভ হয়েছে সেটা তৃণমূলের পক্ষ থেকে হয়নি। তৃণমূল যদি বিক্ষোভ দেখাবার কোনো পরিকল্পনা করতো তাহলে ওরা শালমারা পর্যন্ত পৌঁছতে পারতো না, তার আগেই ওদের আটকে দিতে পারতো তৃণমূলের কর্মীরা। ওদের যারা পুরুষও সেখানে ছিল না, ওই গ্রামের মহিলারা, যাদের পরিবারের লোকেরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে বাংলার বাইরে, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়ে একেবারে অমানসিক অত্যাচারের মুখে পড়ছে, তারা নিজেদের ক্ষোভকে আর ধরে রাখতে পারছে না। তাই প্রশ্ন করতে গিয়েছিল যে আপনারা এসছেন ভালো কথা, কিন্তু যখন আমাদের পরিবারের লোকেরা, আমাদের গ্রামের লোকেরা বাংলার বাইরে আক্রান্ত হচ্ছে, বাঙালি হিসেবে আক্রান্ত হচ্ছে, তখন আপনারা কোথায় থাকছেন? আচ্ছা, তখন কেন এই প্রশ্নগুলো করছেন? অথচ দেখলাম ওই প্রশ্ন করার কারণে ওদের সাথে গাড়িতে থাকা সিআরপিএফ এর জওয়ানরা তারা গাড়ি থেকে নেমে মহিলাদের ধাক্কাধাক্কি করলো, মহিলাদের দিকে লাঠি উঠিয়ে গেল। তারপরে এরা মহিলাদের বলছে যে এই মহিলারা নাকি তৃণমূল, এই মহিলারা নাকি রোহিঙ্গা, এই মহিলা নাকি মুসলমান, এই মহিলারা নাকি অনুপ্রবেশকারী। মানে এরা কেউ তৃণমূল নন, গ্রামের মানুষ। তৃণমূল সমর্থক থাকতে পারে, গ্রামের সব মানুষ যে বিজেপি, আমি যদি বলি যে ওই লোকগুলো সব বিজেপি বা নিরপেক্ষ মানুষ, তা তো বলা ভুল হবে। ওর মধ্যে নিশ্চয় তৃণমূলের মহিলাও থাকতে পারে, কিন্তু কেউ দলীয় কর্মী হিসেবে যায়নি, তারা গ্রামের সাধারণ মানুষ হিসেবেই গেছেন এবং তাদের পরিবারের লোকেরা আক্রান্ত হচ্ছে বলেই গেছেন। ধন্যবাদ। এটা নেই পুরস্কারটা। আর আরজি করে চিকিৎসককে ধর্ষণ, খুনের বছর পার, এখনো অধরা বিচার। বারবার অভিযোগ করছেন ওই নিহত তরুণী চিকিৎসকের পরিবার, মা বাবা। এবার কড়া পদক্ষেপ করলেন তারা। কি? একটা পুরস্কার, নারী শক্তি সম্মান দেওয়া হয়েছিল মায়ের হাতে। রেখা গুপ্তা, দিল্লির মুখ্যমন্ত্রী, সেই পুরস্কার ফেরালেন তার মা। নারী শক্তি পুরস্কার ফেরালেন তার মা। বিচার যতদিন নয় ততদিন কোনো পুরস্কার, কোনো সম্মান নয়। কতটা ক্ষুব্ধ তারা, সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, কি বলছেন তারা? বছর পার হয়ে গেল, এখনো বিচার অধরা, বারবার বলে যাচ্ছেন। দিল্লিতে চলে গেলেন, সিবিআই এর কাছে গেলেন, কি ফল? দেখো অয়নদা, গত পরশুদিন নির্যাতিতা ছাত্রীর বাবা মা তারা কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং সেখানে অমিত শাহ থেকে শুরু করে যে সিবিআইয়ের যিনি অধিকর্তা রয়েছেন তাদের সঙ্গেও দেখা করার জন্য তারা গিয়েছিলেন। সেই জায়গা থেকে গতকাল একটি অনুষ্ঠানে তারা যোগ দিয়েছিলেন এবং সেখানে ছিলেন উপস্থিত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেই সময় রেখা গুপ্তা নারী শক্তি সম্মান তার মায়ের হাতে তুলে দেন। তখন তার মা সেটি গ্রহণ করেন, করার পরেই কিন্তু সেই নারী শক্তি সম্মান ফিরিয়ে দেন নির্যাতিতা ছাত্রীর মা। এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে তিনি বলেন যে
যে তার মেয়ের কিন্তু মৃত্যুর বিচার তারা কিন্তু এখনো পর্যন্ত পাননি। যতদিন না পর্যন্ত এই বিচার তারা পাচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু এই সম্মান তারা গ্রহণ করতে পারবেন না। যেদিন তারা এই বিচার পাবেন সেদিনই কিন্তু তারা এই সম্মান তারা নিজে থেকেই কিন্তু গিয়ে নিয়ে আসবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। পাশাপাশি তাদের সাথে এই কথা শোনার পরে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত তারা এই বিচার পাবেন, এমনটা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং নির্যাতিতার মা সেটাই জানিয়েছেন। নির্যাতিতার মা কি বলছেন দেখুন। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো, মুঝে ন্যায় চাইয়ে, সেদিন আপনার থেকে এটা নেব, ওনার কাছে ফিরিয়ে দিয়ে এসেছি। আর সিবিআই এর প্রতিও চূড়ান্ত অনাস্থা এই মা বাবার। সরাসরি চলে যাব আরও একবার সুবীরের কাছে। সুবীর, একেবারে সিবিআই দপ্তরে গিয়েছিলেন, ডিরেক্টরের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। আবার বলছি, সিবিআই নিয়ে এর আগেও অভিযোগ করেছেন, বছর পার, এবার কি অভিযোগ? দেখো আনন্দা, সেই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে কিন্তু প্রথমে তারা গিয়েছিলেন অমিত শাহ দপ্তরে তার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু কোনো একটা কারণে তার সাথে তাদের দেখা হয়নি এবং তারপরে সেখান থেকে তারা চলে যান সিবিআই অধিকর্তার সাথে দেখা করার জন্য সিবিআই দপ্তরে, এবং সেখানে গিয়ে প্রায় 2 ঘন্টার উপরে কিন্তু সিবিআই অধিকর্তার সঙ্গে কথা হয়। কিন্তু তাদের যে প্রশ্ন যে বিচার এখনো পাওয়া গেল না, 1 বছর হয়ে গেল, সেই জায়গা থেকে কিন্তু সিবিআই অধিকর্তা থেকে কিন্তু কোনো রকম কোনো ফলপ্রসূ উত্তর তারা পাননি এবং তারপরেই কিন্তু যথেষ্ট তারা ভেঙে পড়েছেন। তারা বলছেন যে সিবিআইয়ের প্রতি তাদের অনাস্থা তৈরি হয়ে গিয়েছে, সিবিআই প্রতি তারা ভরসা রাখতে পারছেন না এবং তারা এই যে সিবিআই অধিকর্তার সাথে কথা হলো সেই জায়গা থেকে কিন্তু কোনো সদুত্তর তারা পেলেন না এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের ফিরে আসতে হলো পানিহাটিতে, এবং সেই জায়গা থেকে সিবিআইয়ের প্রতি যে তাদের অনাস্থা এবং যে ভরসা নেই সেটাও কিন্তু আরেকবার এই 1 বছরের মাথায় তারা অনাস্থা, সেই অনাস্থাটা ব্যক্ত করলেন, বোগাস বললেন। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো, কিন্তু তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কি অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি, আমাদের কোনো কোশ্চেনের জবাব ওনাদের কাছে নেই, এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো। আর এই নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে। যারা বলছে না সিবিআই এর বিরুদ্ধে, তারাই হাইকোর্টে গিয়ে দাবি করেছিলেন আমাদের সিবিআই দরকার, সিবিআই তদন্ত, রাজ্যের তদন্তে আমাদের আস্থা নেই। এই রাজ্যে যে তদন্ত, সেই তদন্ত যে ঠিক হচ্ছিল সেটাও তো আজকে প্রমাণিত। কলকাতা পুলিশ তদন্ত করে ধামাচাপা দিতে চাইলো, দোষীকে আড়াল করতে চাইলো, তৃণমূলের হয়ে কাজ করতে চাইলো, সিবিআই একই কাজ করলো। স্বরাষ্ট্র মন্ত্রক বা ইত্যাদি বারবার আবেদন করা সত্ত্বেও একবার দেখা করার প্রয়োজন বোধ করলো না। তারপরে তাকে দেখে বলা হয় নারী শক্তির সম্মান দিচ্ছি, এটা তো কার্যত তাকে অসম্মান করা। দিল্লিওয়ালারা পশ্চিমবাংলার শাসক দল, শাসক বাহিনী তাকে বিড়ম্বনায় ফেলতে চায় না, পুরস্কারের ললিপপ দিতে চাইছে। পরিবার প্রত্যাখ্যান করেছে, স্বাভাবিক এবং সঙ্গত। প্রমাণ লোপাটের জন্য যা যা করা তৃণমূল কংগ্রেস তো তাই করেছেন, মন দিয়ে করেছেন। অভয়ার বাবা মা যে কথা বলেছেন বা মা যে কথা বলেছেন তার প্রতি সহানুভূতি রাখা যেতেই পারে, তার কারণ এটা তো ঘটনা, হতাশারও ব্যাপার। প্রমাণ লোপাটের পরে সিবিআই এর হাতে আসে, সিবিআই লোপাট হয়ে যাবে, প্রমাণের পরে যেটুকু প্রমাণ হাতে পেয়েছিল তাই নিয়ে যেটুকু করার চেষ্টা করছে। পরিযায়ী রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন নিয়ে সরব তৃণমূল এই মুহূর্তে, এবং ভাষা আন্দোলন শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদেও তারা এই আন্দোলন জারি রাখতে চান, তাই এই ব্যাজ পরেই আজকে রাজ্যসভায় ঢুকতে চেয়েছিলেন, রাজ্যসভার অধিবেশন কক্ষে যেতে চেয়েছিলেন এবং সেখানে এই ব্যাজ পরেই তারা অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তিনি আপত্তি করেছেন, ব্যাজ খুলে আসতে হবে, এই ব্যাজে না। এর মধ্যে যদিও ভারতীয় মনীষী, সাংস্কৃতিক দিক থেকে, সাহিত্যের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, স্বাধীনতা সংগ্রামের দিক থেকে এরা দেশের সঙ্গেই জড়িত, দেশেরই কৃতি, তাদের ব্যাজ অ্যালাউড নয়, এরকমটাই বলা হলো রাজ্যসভার পক্ষ থেকে। আর তাই তৃণমূল কংগ্রেসের ক্ষোভ যে বাংলাকে ভয় পাচ্ছে বিজেপি, মনীষীদের ভয় পাচ্ছে বিজেপি। চেয়ার এখন বলছেন, চেয়ার থেকে বলা হচ্ছে যে স্টিকার, ব্যাজ এগুলো লাগানো যাবে না, প্ল্যাকার্ড দেখানো যাবে না। প্ল্যাকার্ড তো আমরা দেখাইনি, আমরা আমাদের বুকে, আমাদের হৃদয়ে কারা আছেন, এখানে জয় হিন্দ জয় বাংলা লেখা রয়েছে।
দেশনায়ক সুভাষচন্দ্র বসু, রবি ঠাকুরের ছবি আছে, দেশের জাতীয় সঙ্গীত যার লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে, জাতীয় গান যিনি লিখেছেন। তো এটা তো কোনো প্ল্যাকার্ড নয়। রবীন্দ্রনাথের ছবি বুকে থাকলে ওদের আপত্তি। এই যে বাংলাকে অপমান, বাঙালিকে অপমান, 2026-এর নির্বাচনে বিজেপিকে ডেসিমেট করে দিয়ে, রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলার মানুষ মনীষীদের অপমানের জবাব দেবেন। আর বিজেপি আক্রমণ করছে যে তৃণমূলের ব্যাজে যে স্লোগান তা বিদেশের স্লোগান। যদি কোনো বিদেশি স্লোগানের ব্যাচ বানিয়ে কোন নাগরিক তিনি যদি এমপিও হন, তিনিও যদি ঢোকেন, সেটা সমীচীন নয়। জয় হিন্দ অব্দি ঠিক আছে, হতেই পারে। জয় বাংলা লিখেছেন কেন? যেটা কিনা ঘোষিত হবে বাংলাদেশের সরকারি স্লোগান। ওনারা কি মনে করছেন ওনারা কি বাংলাদেশের প্রতিনিধি নাকি? এইসব বলে বাঙালিকে খেপিয়ে দেওয়ার যে অপচেষ্টা ওনারা করছেন সেটা হবে না। বাঙালি এত পাগল নয়। পশ্চিমবঙ্গের বাঙালি পরিষ্কার জানে কারা বাঙালির চাকরি লুট করেছে, কারা মেধা চুরি করেছে, কারা বাংলার মেয়েকে খুন করেছে। কিসের বাঙালি আনা? এর আগেও 22শে শ্রাবণ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলন বোলপুর থেকে শুরু করেছিলেন। আবার আজকে 22শে শ্রাবণ, সেই 22শে শ্রাবণকেও স্মরণ করে কবিগুরু স্মরণে ভাষা সন্ত্রাস বিরোধিতা, বিকশিত হোক সেই দেশ, যে ভাষা সন্ত্রাস নিয়ে সরব মুখ্যমন্ত্রী, এবং লিখলেন ভাষা আন্দোলনে হাতিয়ার 22শে শ্রাবণ। আর গতকালই 1912 সালের 10 টাকা দেখিয়ে বলেছিলেন যে বাংলা লেখা রয়েছে সেখানে, বাংলা ভাষা এতটাই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন বাঙালি মানেই অপমান, বাংলা মানেই অপমান, বাংলা ভাষাকে অপমান, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 10 টাকার নোটে 1912 সালের 10 টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নাই। এরা কারা? বাংলা বললেই বাংলাদেশি তকমা। দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। এতে বিতর্ক আরো বাড়ে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মতুয়াদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে 2জন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ? যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা, আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি, তার মানে তুমি একা স্বদেশী। জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? কি মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বাংলার বাইরে বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের পর বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিল করেন তিনি।
বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, 26-এর আগে বারবার বাঙালি আবেগের শান তৃণমূলের। 10 টাকার নোটে 1912 সালের দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নাই, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? নিউজ